আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত প্রতিদিনের অনলাইন পাঠদান কার্যক্রমে আমি মোহাম্মদ শাহনওয়াজ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, গোলাম মুস্তফা মডেল কলেজ আছি আপনাদের সাথে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে 12 তারিখে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে তার ধারাবাহিকতায় আমরা অনলাইনে সাজেশন দেওয়া হয়েছিল। ওই সাজেশনের উপর একটা অঙ্ক আমাদের পেজ নাম্বার 49 প্রবলেম 12, পেজ নাম্বার 49 প্রবলেম 12 একটা উদ্দীপক লেখা হয়েছে। এই অঙ্কটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। দেখেন লিখছি কি, মিস্টার সুমন 2018 সালের মার্চের 1 তারিখে নগদ 35,000 টাকা, 25,000 টাকার পণ্য ও 50,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তারপর লিখছে মার্চ 2 জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। 5 তারিখ বিসমিল্লাহ ট্রেডার্সের নিকট থেকে মাল ক্রয় 50,000 টাকা। ব্রিকেটে লিখছে নগদে 60%, ধারে 40%। 7 তারিখ তুহিনের কাছে পণ্য বিক্রয় 40,000 টাকা। 14 তারিখ 3 মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান 15,000 টাকা। 29 তারিখ তুহিনের নিকট থেকে 40,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 39,500 টাকা পাওয়া গেল। 30 তারিখ বিসমিল্লাহ ট্রেডার্সকে তাদের পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা পরিশোধ। 31 তারিখ 1 মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হলো। ক নাম্বার করণীয় বলছে মিস্টার সুমনের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। আশা করি প্রারম্ভিক মূলধনটা আপনারা নবম দশম শ্রেণীতে অনেকবার করছেন এবং আমাদের প্রথম মান্থলি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন ছিল যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তো আমরা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করে আসেন। ক নাম্বার প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কীভাবে নির্ণয় করে? প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়গুলা বিয়োগ দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। মানে এই দেখেন মিস্টার সুমন 18 সালের মার্চের 1 তারিখে সে ব্যবসা আরম্ভ করছে। এখানে যেই অ্যামাউন্টগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করছে ওই অ্যামাউন্টগুলো নিয়েই প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হয়। এখন সম্পদ হলে টোটাল সম্পদকে একত্রিত করা হয় আর দায়গুলোকে একত্রিত করা হয়। তো মোট সম্পদ থেকে মোট দায়টাকে বিয়োগ দিলে হয় প্রারম্ভিক মূলধন। তা প্রারম্ভিক মূলধন সমান সমান আমার এখানে আছে নগদ যোগ আর এখানে আছে পণ্য, দেখেন আর নাই। এখন এখানে আছে মাইনাস, এখানে আছে ঋণ। এইভাবে করতে পারেন অথবা বক্স করে কলাম করেও করতে পারেন। নগদ এখানে দেখেন, নগদ এখানে টাকা আছে 35,000, পণ্য আছে 25,000, ঋণ নিয়ে আনছে হলো ঋণ কত টাকা? 50,000 টাকা। ঋণটাও কিন্তু এক ধরনের নগদ। তার মানে নগদ শুধু এখন 35,000 টাকা হবে না, নগদ হবে এই 50,000 টাকা সহ একত্রে হবে আমাদের নগদ টাকাটা। তার নগদ কত হবে? এখানে 35 আর 50 হচ্ছে 85,000 টাকা। নগদ 85,000 টাকা, পণ্য হচ্ছে 25,000 টাকা, আর ঋণ তো 50,000, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন আমরা 85,000 আর 25,000 টাকা যোগ করি। 85,000 আর 25,000 টাকা যোগ করলে হয় এই 80, 90, 1,10,000, 85, হ্যাঁ 5 যোগ করলে হচ্ছে হলো 90, 1,10,000, 1,10,000 টাকা হচ্ছে আমার মোট সম্পদ। আর আচ্ছা এইখানে এইভাবে না লিখে আপনাদের জন্য সুন্দর করে দেই, এখানে লিখি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই হলো সবচেয়ে সুন্দর করে এটা। আমাদের প্রারম্ভিক মোট সম্পদ হচ্ছে এত টাকা, প্রারম্ভিক দায় হচ্ছে শুধু একটা অ্যামাউন্টে আছে মাইনাস 50,000 টাকা। এখন আমরা যদি 50,000 টাকা বিয়োগ দিই, 1,10,000 টাকা থেকে 50,000 টাকা চলে গেলে হয় 60,000 টাকা। এই 60,000 টাকা আমার প্রারম্ভিক মূলধন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে খ নাম্বার। দেখো
যে বিশনার সুমনের হিসাবের বইতে জাবেদা দাখিলা দাও। আমাদের এখানে যতগুলো লেনদেন আছে কোনো তারিখ মেনশন করা নাই, মানে সম্পূর্ণ লেনদেনটাকে জাবেদা দাখিলা করতে হবে। তো জাবেদা দাখিলার ছক্কাটি প্রথম হচ্ছে তারিখ, তারপরে হিসাবের নাম বা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে এখানে লিখি মিস্টার সুমনের সাধারণ জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখি 2018 সালের মার্চের 1 তারিখে আমাদের বলছে নগদ 35,000 টাকা, 25,000 টাকার পণ্য, 50,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। 2018 মার্চ 1 নগদ মানে নগদান হিসাব ডেবিট, পণ্য হইল ক্রয় হিসাব ডেবিট, তারপর এখানে ঋণ, তাহলে এখানে হবে ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। এই হলো আমাদের জাবেদা। তার নগদ হচ্ছে আমরা জানি নিয়েছে 35,000, আবার ঋণ আনছে 50,000, দুটো একত্রে লিখতে হবে। এখানে হলো 85,000 টাকা আমার নগদে চলে আসবে। পণ্য হচ্ছে 25,000 টাকা, ঋণ 50,000 টাকা ক্রেডিট, তখন 60,000 টাকা হলো মূলধন ক্রেডিট। এই হলো আমার মার্চের 1 তারিখের সাধারণ জাবেদা। তারপর এখানে আছে মার্চের 2 তারিখ জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20,000। একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাংকে হিসাব খোলা হলো আর একটা ব্যাংকের নাম দেওয়া আছে জনতা ব্যাংক। মনে রাখতে হবে যে যদি কোনো ব্যাংকের নাম দেওয়া না থাকে তাহলে ব্যাংকের নামটা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, আর ব্যাংকের নাম যদি দেওয়া থাকে সেই ব্যাংকের নামটা উল্লেখ করতে হবে। তাই এখানে লিখতে হবে এই 2 তারিখ জনতা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 20,000 টাকা। তারপরে 5 তারিখ বিসমিল্লাহ ট্রেডার্সের নিকট থেকে মাল ক্রয় 50,000 টাকা, নগদে 60%, ধারে 40%। নগদে 60%, ধারে 40%, দুইটা জাবেদা হচ্ছে এখানে। পণ্য ক্রয় করছে, নগদেও করেছে, বাকিতেও করেছে। তাহলে পণ্য ক্রয় করলে এই 5 তারিখ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তা ক্রয় হিসাব ডেবিট এখানে টাকা হচ্ছে 50,000। এখন এটার 60% হচ্ছে নগদে আর এই 40% হচ্ছে ধারে। 60% নগদে, 40% ধারে। তাহলে 50,000 টাকার 60% করলে কত টাকা আসে? 50,000 টাকা 60% করলে আসে হচ্ছে 30,000 টাকা। তাহলে আর থাকে 20,000 টাকা। এই আমার 5 তারিখের জাবেদা। 7 তারিখ তুহিনের কাছে পণ্য বিক্রয় 40,000 টাকা। 7 তারিখ তুহিনে পণ্য বিক্রি করেছি, তো তুহিনের নামটা লেখার কোনো দরকার নাই, এখানে লিখতে হবে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ এখানে ব্যক্তির নাম দেওয়া আছে, কোনো নগদ কথা উল্লেখ নেই, তার মানে এটা বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। তো 40,000। তারপরে 14 তারিখ 3 মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান। তাহলে এখানে 15,000 টাকা প্রদান করেছে, 3 মাসের ভাড়া একবারে দিয়ে দেওয়া হয়েছে, অগ্রিম হয়েছে 15 তারিখ। এখানে লিখতে হবে অগ্রিম ভাড়া
হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 15,000। তারপর এখানে আছে 29 তারিখ, তুহিনের নিকট থেকে 40,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 39,500 টাকা পাওয়া গেল। এই যে আমি তুহিনের কাছে পণ্য বিক্রি করেছিলাম বাকিতে, ওই লোকটা আমাকে এখন টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ টাকাটা দেয় নাই। 40,000 টাকা পেতাম, সে আমাকে দিয়েছে 39,500 টাকা, কিন্তু এখানে পূর্ণ নিষ্পত্তি লেখার কারণে ওই 500 টাকার পাওয়া যাবে না। এটা আমাকে, আমি তাকে বার্তা দিলাম, ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কীভাবে যাবে? তা হবে 29 তারিখ লিখব নগদান, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই হচ্ছে জাবেদা। নগদান হিসাব কত টাকা পেলাম? 39,500 টাকা। কয় টাকা বার্তা দিলাম? 500 টাকা বার্তা দিলাম। আর প্রাপ্য হিসাব 40,000 টাকা হবে। এই হচ্ছে আমার জাবেদা। তারপরে আরও কয়েকটা আছে, আমরা এগুলো নিচে করি। এই তারিখ হচ্ছে কত? 30 তারিখ। বিসমিল্লাহ ট্রেডার্সকে তাদের পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা পরিশোধ। বিসমিল্লাহ ট্রেডার্স হচ্ছে 5 তারিখে লেনদেন ছিল 40% ধারে। তা 40% ধারে মানে কত? 20,000 টাকা। বিসমিল্লাহ ট্রেডার্স আমাদের কাছে 20,000 টাকা পায়। এখন আমি তাকে দিয়েছি কত? 19,000। পাবে 20,000, দিলাম 19, কিন্তু পূর্ণ নিষ্পত্তি মানে হচ্ছে সে আমার কাছে আর কোনো টাকা পাবে না। তার মানে 1,000 টাকা আমি বারটা পেলাম, আমাকে ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এটা হচ্ছে 30 তারিখের লেনদেন। তো টাকা আমি প্রদান করেছি, কাকে দিয়েছি? এই যে প্রদেয় হিসাবকে লিখব, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এই হলো আমার জাবেদা। প্রদেয় হিসাব টাকা পেত 20,000, বার্তা আমি পেয়েছি 1,000, আর নগদ প্রদান করেছি 19,000। এই হচ্ছে আমার 30 তারিখে জাবেদা। তারপর বলছি কি 31 তারিখ, 1 মাসের ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই যে আমরা 14 তারিখে লেনদেন করেছিলাম, 3 মাসের ভাড়া দিয়েছিলাম 15,000, তার মধ্যে 31 তারিখে আমার 1 মাসের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে খরচ হয়ে গেছে। তাহলে আমি এখানে 31 তারিখ লিখব। এই যে আমার অগ্রিম ভাড়া যে হয়েছে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদা হলো 3 মাসের ভাড়া দিয়েছি, এখান থেকে আমি 1 মাসের ভাড়া খরচ করে দিব। কীভাবে খরচ করব দেখো, ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ডেবিট। এখন কি এটা 15,000 টাকা? এটা হচ্ছে 3 মাসে 15,000, তাহলে 1 মাসে কত হবে? 5,000 হবে। তা আমি এখানে লিখব 5,000 টাকা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাধারণ জাবেদা। জাবেদা করে ফেললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা তার পরবর্তী গ নম্বর প্রশ্নে যাব, হিসাব সমীকরণের প্রভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটু এখানে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আসলে হিসাব সমীকরণটা কি সেটা একটু দেখতে হবে। এ সমান এল প্লাস ওই, এটা হচ্ছে আমাদের মূল হিসাব সমীকরণ। এটাকে আবার বর্ধিত করা যায়, এ সমান এল প্লাস, এখানে হচ্ছে সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, এটাও করা যায়। যেটাই হোক, আমাদের মূল হিসাব সমীকরণ হচ্ছে এটা, এ সমান এল প্লাস ওই। এটার আমার প্রভাব দেখাতে হবে। এটা দুইভাবে দেখানো যায়। এক হচ্ছে টেবুলার ছক এঁকে, আরেকটা হচ্ছে এ বৃদ্ধি না হ্রাস, ই বৃদ্ধি, এল বৃদ্ধি না হ্রাস, না ওই বৃদ্ধি না হ্রাস, সেটা দেখাইলেও হয়। এখানে মজার ব্যাপার কি দেখো, যে এখানে তোমার কিভাবে দেখাইতে বলছে সেটা কিছু বলে নাই। তা তোমার অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো করার জন্য। একটা জিনিস দেখো, এখানে আমাদের সম্পূর্ণ অঙ্কটা আমরা জাবেদা করে ফেলছি। দেখো আমরা এই জাবেদাটা কিন্তু খ নাম্বার প্রশ্নে করেছি, এটা আমি মুছি নাই। খ নাম্বার প্রশ্নে জিনিসটা করলাম,
এখন যেহেতু আমার একটা সুযোগ আছে যে আমি যে কোনো একভাবে আমার এ বৃদ্ধি না হ্রাস না টেবুলার সকার আমি করতে পারি যে কোনো একভাবে, আমি চিন্তা করে দেখলাম যে আমি এই জাবেদার পাশে যদি এ বৃদ্ধি না হ্রাস এইগুলো আমি লিখে দিই, তাহলে আমার অন্য কোনো চিন্তা করা লাগে না, টেবুলার শকটা করা লাগতেছে না। কাজে আমি চিন্তা করলাম যে আমি ওইভাবেই তোমাদেরকে করে দিচ্ছি, তাড়াতাড়ি করা। মানে তোমাদের যদি দেখো যে এখানে টেবুলার শক লিখছে, তো অবশ্যই তোমাকে ছকটা করতে হবে, ছক করে অঙ্কটা করতে হবে। কিন্তু যেহেতু লিখে নাই, হিসাব সমীকরণের প্রভাব আমি যে কোনোভাবেই দেখাইতে পারি, এই ছকের মাধ্যমে দেখাতে পারি, বা এ হ্রাস না বৃদ্ধি, এল হ্রাস না বৃদ্ধি, ওই হ্রাস না বৃদ্ধি, ওইটা আমি লিখতে পারি। কাজে যেহেতু এখানে ইয়া নাই, আমি এখানে এইভাবেই করতেছি তোমাদের সুবিধাতে, যে আমি খতে যে কাজটা করেছি হুবহু তুমি ওই কাজটা কপি করবা গ নাম্বারে করে শুধু এই পাশে একটা কলাম বেশি করো, জাবেদার ঘরের পাশে একটা কলাম বেশি করে এখানে লিখতে হবে হিসাব করণের প্রভাব, হিসাব সমীকরণের প্রভাবটা লিখে নেবা। এখন কি করবা, নগদ, দেখো ডেবিট, নগদ তোমার হিসাব সমীকরণের প্রভাব, হিসাবের শ্রেণীটা ভালো করে জানতে হয়। হিসাবের শ্রেণী হচ্ছে 5টা। প্রথম হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে আয়, ব্যয়, দায়, মালিকানা, সত্ত্ব। 1 2 3 4 5, এই 5টা জিনিসকে আমরা এখানে উপস্থাপন করব। দেখো নগদ, নগদ হচ্ছে তোমার সম্পদ। তো সম্পদ হলে তোমার এখানে এ বৃদ্ধি হয়, ক্রয়, ক্রয় হচ্ছে তোমার ব্যয়। যদি ব্যয় হয়, মনে রাখবা এই আয় আর এই ব্যয়, এই দুইটা জিনিস প্রভাব করে ওইর উপরে, ও ই। এই আয় এবং ব্যয়, যে এইটা লেখার কারণ হচ্ছে এইটাই, আয় ব্যয় আর উত্তোলন। আইতে হচ্ছে ইনকাম, ইতে হচ্ছে এক্সপেন্স, ডিতে হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন, ই হচ্ছে এক্সপেন্স মানে ব্যয়, আই হচ্ছে ইনকাম মানে আয়। তাহলে আয় ব্যয় আর উত্তোলনটা ডিপেন্ড করে হচ্ছে মালিকানা সত্ত্বের উপর, ক্যাপিটালের উপর। তাহলে আয় আর ব্যয় হলে আমরা এই জিনিসটাকে লিখবো। যদি ব্যয় হয়, মনে রাখতে হবে, যদি ব্যয় হয় ওই হ্রাস পায়। ব্যয় হলে এটা এখানে এই আয় ব্যয়, এই যে এটা, এই যে, তাহলে আয় হলে ওই বৃদ্ধি পায়, ব্যয় হলে ওই হ্রাস পায়। তাহলে আমার যেখানে আয় আর ব্যয় আসবে ওই সব জায়গায় আমি ওইগুলো লিখবো। তাহলে আমার ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট মানে ব্যয়, ব্যয় হলে আমার এখানে ও ই হ্রাস। ঋণ, ঋণ আমার কি, ঋণ হচ্ছে আমার দায়, দায় হলে এখানে লিখবো দায়, দায় হচ্ছে এল, এল বৃদ্ধি। তারপর মূলধন, মূলধন আমার কি মালিকানা সত্ত্ব, তো এখানে লিখবো ওই বৃদ্ধি। প্রথমটা আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার দেখেন, জনতা ব্যাংকে যেরকম করলাম, ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাংক আমার সম্পদ, নগদান আমার সম্পদ। কিন্তু ব্যাংক যেহেতু, যে সম্পদ যদি ডেবিট হয় সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ যদি ক্রেডিট হয় সম্পদ হ্রাস পায়। তাহলে আমার এখানে জনতা ব্যাংক আমার সম্পদ, এ বৃদ্ধি। নগদান আমার সম্পদ কিন্তু নগদান ক্রেডিট, এখানে লিখতে এ হ্রাস। তারপরে দেখেন 5 নম্বরে ক্রয় হিসাব, নগদান হিসাব, প্রদেয় হিসাব। ক্রয় হিসাব আমার ডেবিট মানে ও ই হ্রাস। নগদান হিসাব ক্রেডিট, সম্পদ এ হ্রাস। প্রদেয় হিসাব আমার দায়, এল বৃদ্ধি। তারপরে প্রাপ্য হিসাব আর বিক্রয় হিসাব, তা প্রাপ্য হিসাব আমার সম্পদ এ বৃদ্ধি, বিক্রয় হিসাব হচ্ছে আমার আয়। আমি কি বলেছিলাম, ব্যয় হলে ওই হ্রাস হয়, আয় হলে ওই বৃদ্ধি পায়, তা আয় ওই বৃদ্ধি। তারপর অগ্রিম ভাড়া, নগদান। অগ্রিম ভাড়া আমার সম্পদ, নগদান আমার সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া যদি ডেবিট, এ বৃদ্ধি। নগদান আমার সম্পদ, তাহলে আমার এ হ্রাস। তারপর দেখো নগদান প্রদত্ত বার্তা, প্রাপ্য হিসাব। নগদান আমার সম্পদ, প্রদত্ত বার্তা হচ্ছে আমার ব্যয়, প্রাপ্য হিসাব আমার সম্পদ।
তাহলে নগদান আমার সম্পদ যদি হয়, সম্পদ ডেবিট হলে বৃদ্ধি, তারপর এটা হলো আমার ব্যয়, ব্যয় হলে ওই হ্রাস, প্রাপ্য হিসাব আমার সম্পদ, তাহলে এ হ্রাস। তারপর 30 তারিখ প্রদেয় হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব, নগদান হিসাব। প্রদেয় হিসাব আমার দায়। দেখো কোন এক জায়গায় আমরা প্রদেয় হিসাব দায় মানে এল বৃদ্ধি করেছি, যদি ক্রেডিট হয়, দায় যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি, দায় যদি ডেবিট হয় দায় হ্রাস। তার মানে এখানে হচ্ছে এল হ্রাস। প্রাপ্ত বার্তা হিসাব আমার হলো এটা আয়, আয় হলে ও ই বৃদ্ধি, নগদ আমার সম্পদ এ হ্রাস। তারপর ভাড়া হিসাব, অগ্রিম ভাড়া হিসাব। ভাড়া হিসাব আমার হচ্ছে ব্যয়, আর অগ্রিম ভাড়া হিসাব হলো আমার সম্পদ। তো ব্যয় ডেবিট, সম্পদ হলো আমার ক্রেডিট। তো ব্যয় ডেবিট হলে ওই হ্রাস, আর সম্পদ যদি ক্রেডিট হয় এ হ্রাস। এই হচ্ছে আপনাদের এই হিসাব সমীকরণের প্রভাবটা আমরা এইভাবেও দেখাইতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং বাসায় ভালো করে যেগুলো সাজেশন দেওয়া হয়েছে ওই সব অঙ্কগুলো বাসায় ভালো করে করবেন। ওই সাজেশন থেকে একটা অঙ্ক আমি করাই দিলাম, পেজ নাম্বার 49, অঙ্ক নাম্বার হচ্ছে উদাহরণ 12। বাসায় ভালো করে প্র্যাকটিস করেন। আর যেহেতু আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা একাদশ শ্রেণীর 70 নম্বরের, আশা করি সবাই ভালো করে পরীক্ষা দিবেন। আসসালামু আলাইকুম।